প্রিয় দর্শক, আপনাদের স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। বৈশাখী টেলিভিশনের সমসাময়িক বিষয়ভিত্তিক আলোচনার নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার। বৈশাখী টিভির পর্দার পাশাপাশি ফেসবুক পেজ এবং ইউটিউবেও অনুষ্ঠানটি দেখবার আয়োজন রয়েছে। আজকের আলোচনার শিরোনাম সংবিধান ও নির্বাচন পরিবর্তনের ভাবনা। কথা বলার জন্য দুজন অতিথি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। তাদের সঙ্গে পরিচয়ের পর্বটি সেরে নিচ্ছি। আমার জানে প্রথমেই আছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন। এরপরে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মেজবাউল আজম সওদাগর। ধন্যবাদ। এই দুই অতিথির সঙ্গে কথা হবে আজকের নির্ধারিত বিষয়ে। তবে তার আগে যথারীতি এক নজর দেখে নিচ্ছি বৈশাখী সংবাদের সবশেষ শিরোনাম। চট্টগ্রামে আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, যথাযথ তদন্ত ও আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ। ষড়যন্ত্র মোকাবেলা করে যে কোনো মূল্যে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার আহ্বান তারেক রহমানের, জবাবদিহিতামূলক সরকার গঠনের তাগিদ। সংবিধানে ৬২টি সংশোধনের প্রস্তাব বিএনপির, ক্ষমতার ভারসাম্য রক্ষায় গুরুত্ব দিয়ে কমিশনের কাছে প্রস্তাবনা জমা। গণহত্যায় জড়িত দল যাতে ভোটে অংশ নিতে না পারে, নির্বাচন সংস্কার কমিশনের কাছে দাবি শিক্ষার্থীদের। আছে আরও কিছু প্রস্তাবনা। এবং গণমাধ্যমের ভেতরে ফ্যাসিস্ট সরকারের দোসররা রয়ে গেছে বলেছেন তথ্য উপদেষ্টা, তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান। দেখছিলাম বৈশাখী সংবাদের শিরোনাম। যাচ্ছি আলোচনায় আজকের দুই অতিথির সঙ্গে। আমাদের আজকের আলোচনার বিষয়ে সংবিধান ও নির্বাচন পরিবর্তনের ভাবনা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের একটা বড় দাবির জায়গা হচ্ছে রাষ্ট্রের একটা তার পরিবর্তন দেখার একটা আকাঙ্ক্ষা, এবং সেই জায়গা থেকে রাষ্ট্রের নানা কাঠামোতে সংস্কারের প্রক্রিয়া চলছে। এবং এর ভেতরে অন্যতম গুরুত্বপূর্ণ দুটি জায়গা হচ্ছে সংবিধান সংস্কার এবং নির্বাচনী ব্যবস্থার সংস্কার। তো যেদিনটা আমরা পেরিয়ে এলাম সেদিন বিএনপির পক্ষ থেকে সংবিধান সংস্কার বিষয়ে তাদের প্রস্তাবনা আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়েছে সংবিধান সংস্কার কমিশনের কাছে, এবং সেখানে বিএনপি ৬২টি সংস্কারের প্রস্তাব দিয়েছে। তো আমরা আলোচনা শুরু করতে চাই মেজবাউল আজম সওদাগর আপনার কাছ থেকে। এই যে আলোচনা চলছে, যে মত বিনিময় চলছে সংস্কার প্রসঙ্গে, সেখানে সংবিধান সংস্কারের যে প্রস্তাবনাগুলি আপনি শুনেছেন এবং বিএনপি যে প্রস্তাবনাগুলি দিয়েছে, এ ব্যাপারে একটু আপনার মূল্যায়ন শুনব। জি, ধন্যবাদ আপনাকে এবং যারা দর্শক যারা শুনছেন। বৈশাখী টিভিতে আজকেই আমার প্রথম আসা। তো আপনি যে প্রশ্নটির অবতারণা করলেন, যে বিষয়টির, সে বিষয়ে বলতে গেলে একটু ইতিহাসের দিকে তাকাতে হবে। যে সংবিধান সংস্কারের যে দাবিটি, এটি গণ অভ্যুত্থান যেটি হয়ে গেল, এই গণ অভ্যুত্থানের চেতনার সাথে অনেকটা সম্পৃক্ত। অর্থাৎ যে কারণে ছাত্র জনতা রাজপথে নেমেছে, তাদের দীর্ঘদিনের নিপীড়ন নিষ্পেষণ যেটা হয়েছে, এটার পিছনে কিন্তু এই সংবিধানও অনেকটা দায়ী। যেমন ফর এক্সাম্পল আপনি বলতে পারেন যে সংবিধানে একটা ফ্যামিলি, একজন ব্যক্তির যে গুণগান, যে তাকে যেভাবে তুলে ধরা হয়েছে সংবিধানে, এটা সাধারণ জনগণ, ছাত্র জনতা সবাই কিন্তু প্রত্যাখ্যান করেছে। পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার তুলে দেওয়া থেকে শুরু করে এমন কিছু মৌলিক বিষয়ে তারা পরিবর্তন এনেছে যেটা সাধারণ জনগণ মেনে নেয়নি, যার ফলে সংবিধান সংস্কারের দাবিটি এই মুহূর্তে একটি গণদাবি, এবং প্রত্যেকটা মানুষ, ছাত্র জনতা সবাই চায় যে সংবিধান সংস্কার করতে হবে। এবং পাশাপাশি বাংলাদেশে যে প্রধান রাজনৈতিক দল, যেটি আপনি বললেন সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি, তারাও কিন্তু এই সংবিধানে যে সংস্কার আনতে হবে, সেটি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যখন আন্দোলনটা শুরু হয়েছিল, রাজপথে নামা শুরু হয়েছিল, সেই প্রথম দিক থেকেই তারা ২৭ দফা ৩১ দফা ইত্যাদি দেওয়ার মধ্য দিয়ে এই সংবিধান সংস্কারের দাবিগুলো কিন্তু তারা সামনে নিয়ে এসেছেন, যার ফলে এটি সংবিধানের সংস্কার দাবিটি একটি জাতীয় ঐক্যমতের দাবিতে পরিণত হয়েছে। মানে এই বিষয়ে সবাই একমত যে সংবিধান সংস্কার করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে সংবিধান কখন, কিভাবে আমরা সংস্কার করব। তো বিএনপি যে ৩১ দফা দাবিটি দিয়েছে, এই দাবিতে কিন্তু মোটা দাগে
মূল মূল বিষয়গুলো কোথায় কোথায় সংস্কার আনতে হবে সেই বিষয়গুলোর একটা দাবি ইতিমধ্যে জনগণের সামনে তারা ছড়িয়ে দিয়েছে। একটা পলিটিক্যাল পার্টির যেটা দায়িত্ব যে এটা পিপলস মোবিলাইজেশনের জন্য এটা ছেড়ে দিয়েছে রাস্তায় জনগণে, সবার কাছে ছেড়ে দিয়েছে, ফলে এটা পপুলার হয়েছে। এখন এই যে ছেড়ে দিল, এটার মধ্যে কিন্তু পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণটা কিন্তু এই দাবিগুলোর মধ্যে নাই। মোটা দাগে বলা আছে এই এই জায়গাগুলোতে এই করতে হবে। কিন্তু একটা সংস্কার যখন আমরা করার জন্য যখন উদ্যোগ নিবে যারা পলিসি মেকার, তখন তার ইনস অ্যান্ড আউটস, এটার ভালো দিক খারাপ দিক, এটা ব্যালেন্স করলে এদিকে কি হবে ওদিকে কি হবে, সবগুলো দিক বিবেচনা নিয়ে সূক্ষ্মভাবে কিন্তু এই সিদ্ধান্তটা নিতে হয় সূক্ষ্ম বিচার বিশ্লেষণের জন্য। সেজন্য কিন্তু একটা সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয়েছে এবং তারা কিন্তু এটা নিয়ে কাজ করছে। আর পাশাপাশি এখন বিএনপি যেটা করলো, আজকে যে ৬২টা পয়েন্ট, আপনি যখন আমি এখানে আসার ইনভাইটেশনটা পেলাম, তারপরের থেকে আমি পুরো ৬২টা পয়েন্ট আমার দেখার সুযোগ হয়নি, তবে পত্রিকা মারফত কয়েকটা মৌলিক বিষয়গুলো যেটা দেখলাম, যেমন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করা, এটা আগে বলা হয়েছে, 2 কক্ষ বিশিষ্ট সংসদ, উপরাষ্ট্রপতি উপপ্রধানমন্ত্রীর পদ রাখা, এরকম বেশ কিছু। জি, তো সবগুলা দাবি যেটুকু পত্রিকা দেখলাম, আপনি যেটুকু বললেন, এর মধ্যে দিয়ে দুটো নতুন মনে হচ্ছে আমার কাছে, যে উপরাষ্ট্রপতি এবং উপপ্রধানমন্ত্রীর যে পদটা সৃষ্টি করা, এইটার পেছনের লজিকটা কি, এই লজিকটা হয়তো বিএনপি এই দাবির মধ্যে ৬২ পয়েন্টের মধ্যে লজিকগুলো উল্লেখ আছে কিনা আমি না দেখে এটা বলতে পারছি না। তবে এই লজিকটা নিয়ে বিস্তর আলোচনার প্রয়োজন আছে। নিশ্চয়ই সংবিধান সংস্কার কমিশন সেটি নিয়ে আলোচনা অবতারণা করবেন এবং এর ভালো মন্দ বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করবেন এবং সেভাবেই তারা আগাবেন। এখন বিষয়টা হচ্ছে যে সংবিধান সংস্কার যে মৌলিক যে কথাগুলো আপনি বললেন, যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা বা নির্দলীয় ব্যবস্থার কথা আপনি যেভাবে বললেন, পাশাপাশি সংসদে উচ্চকক্ষ রাখার একটা প্রস্তাব তারা দিয়েছে। হ্যাঁ, তারপর হচ্ছিল গণভোটের বিধানটা পুনঃপ্রবর্তনের দাবি জানিয়েছে। এই যে কথাগুলো আপনি বললেন, এটি প্রত্যেকটাই হচ্ছে এই সরকার, এগুলো আগে ছিল। আপনি প্রথম যেটা বললেন হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সেটাও ছিল, গণভোটের বিধান সেটাও ছিল। এগুলো কিন্তু সংসদের মানে ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থাকে দীর্ঘায়িত করার অংশ হিসেবে এই কাজগুলো কিন্তু তারা করেছিল। এখন এর মধ্যে দিয়ে বিএনপি যে দাবিগুলো দিয়েছে সংস্কার, এর মধ্যে নতুন কিছু আছে, যেমন দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, যেটাকে আমরা বলি বাইক্যামেরাল লেজিসলেচার, এটি একটু নতুন দাবি। এবং আমার কাছে রাষ্ট্রবিজ্ঞানের যে সমসাময়িক খবর আমরা রাখি, বর্তমান সময়ের জন্য খুবই উপযোগী একটি দাবি আমার কাছে মনে হয়েছে। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেটি বিভিন্ন বক্তৃতা বিবৃতিতে আমি নিজে শুনেছি যে তিনি ব্যাখ্যা করেছেন যে রাষ্ট্রের যারা গুণী ব্যক্তি যারা, তাদেরকে তিনি এই যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার যে উচ্চ কক্ষটি হবে, সেই উচ্চ কক্ষে কিন্তু এই গুণীজনকে তিনি এখানে ইনক্লুড করতে চান। এর মধ্য দিয়ে তিনি একটা রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন তিনি আনতে চান। আমার কাছে মনে হয়েছে এটি খুবই একটি পপুলার এবং এলিট শ্রেণী বলেন, মাস পিপলের মধ্যে এটার তেমন একটা এই নিয়ে মানুষের মধ্যে খুব একটা হয়তো চিন্তা নাই যে বাইক্যামেরাল লেজিসলেচারটা কী, এটা নিয়ে কী কাজ করবে। বাট যারা এটা নিয়ে চিন্তা করে, যারা পলিসি মেকার, তারা কেউ এটাকে এখনও খারাপ কোনো দৃষ্টিকোণ থেকে বা ব্যাপক কোনো সমালোচনার দৃষ্টিকোণ থেকে দেখেছেন এমনটা এখন পর্যন্ত আমরা দেখিনি। এবং এটা নিয়ে যে 2-1টা সভা সেমিনার হয়েছে, সেখানেও এটাকে পজিটিভলি করা হয়েছে। এখন এখানে আমি যে বিষয়টা আপনাকে বলবো, যে আমি যেটা আগেই বললাম যে বাইক্যামেরাল লেজিসলেচারের কথা উনি বলেছেন, কিন্তু এটার ফাংশন কী হবে, এটার স্ট্রাকচার কী হবে, সেই বিষয়টা আমি আপনাকে এখানে বলতে চাই। যেমন বাইক্যামেরাল লেজিসলেচারের যেটা নাম আমরা উচ্চকক্ষ বলি, এই উচ্চকক্ষের সদস্য সংখ্যা কত হবে, তাদের ফাংশন কী হবে, এই বিষয়টা নিয়ে আমি একটু বলতে চাই। সেটা হচ্ছে যে তাদের সদস্য সংখ্যা আমি মনে করি যে বাংলাদেশের প্রেক্ষিতে 100-র বেশি হওয়া উচিত হবে না। এটা হচ্ছে 1 নম্বর আমার প্রস্তাব। নাম্বার 2 প্রস্তাব হচ্ছে এটার ফাংশন কী হবে। এখন বাইক্যামেরাল লেজিসলেচার যেটা আমরা উচ্চকক্ষ যেটা তৈরি হবে, এটাকে যদি আমরা পুতুলের মতো করে রাখি, যেমন বাংলাদেশে বর্তমান রাষ্ট্রপতির পদটা যেমন একটা পুতুলের মতো পদ, এটা মোটামুটি প্রধানমন্ত্রী যা চায় উনি তাই করেন, সাংবিধানিকভাবে ওনাকে এই ক্ষমতা দেওয়া হয়েছে। শুধু 2টো কাজ তিনি প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া করতে পারেন, একটা হচ্ছে প্রধানমন্ত্রী নিয়োগ, আর একটা হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ। উইদাউট কনসালটেশন অফ দি প্রাইম মিনিস্টার, দ্য প্রেসিডেন্ট ক্যান ডু দিস 2 ফাংশনস, এটা করতে পারে।
এখন আমরা যদি উচ্চকক্ষেও যদি এভাবে একটা পুতুলের মতো করে রাখি, তাহলে এটার কোনো কার্যকারিতা থাকবে বলে আমি মনে করি না। সেক্ষেত্রে আমার সেক্ষেত্রে ব্যক্তিগত কার্যকারিতাটা মানে কিভাবে গড়ে তোলা যায়? সে বিষয়ে আমার একটা প্রস্তাবনা আমি আপনাকে দিব এই মুহূর্তে। সেই প্রস্তাবনাটা হচ্ছে যে এই উচ্চকক্ষকে কিছু ক্ষমতা দিতে হবে। যেমন আমরা পৃথিবীর মধ্যে বলা হয়, আমরা রাষ্ট্রবিজ্ঞানে যারা পড়ি, স্টাডি করে তারা জানে যে পৃথিবীর মধ্যে কিন্তু পার্লামেন্টারি ফর্মস অফ গভর্নমেন্টে সব জায়গায় কিন্তু পৃথিবীতে সংসদের যেটা উচ্চকক্ষ, এই উচ্চকক্ষ কিন্তু কোনো পাওয়ার থাকে না ম্যাক্সিমাম ক্ষেত্রে। মানে এবং আপনি ব্রিটিশ হাউস অফ লর্ডসের কথা যদি বলেন, সেখানেও কিন্তু তেমন একটা পাওয়ার নেই। তাদের মতো করে তাদের কালচারে এটা ঐতিহাসিকভাবে ডেভেলপ করেছে, তারপর এটা অনেক মর্যাদা আছে। ভারতীয় সংসদে কি অবস্থা? ভারতীয় তেমন একটা পাওয়ার সেখানেও নাই। এখন আমরা বলি যে পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী উচ্চকক্ষ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট। তো আমরা যে পার্লামেন্টারি ফর্মস অফ গভর্নমেন্টে বলি, পার্লামেন্টারি ফর্মস অফ গভর্নমেন্টের যে কালচার, এখানে কিন্তু উচ্চকক্ষ এরকম পুতুলের মতোই থাকে। তো বাংলাদেশের প্রেক্ষিতে এইভাবে পুতুলের মতো করলে খুব একটা এটা নিয়ে লাভ হবে বলে আমি মনে করছি না। তো সেক্ষেত্রে কিছু পাওয়ার দিতে হবে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপক পাওয়ার সিনেটের, সেখানে ক্ষমতার একটা চেকস অ্যান্ড ব্যালেন্স তৈরি করা আছে। রাষ্ট্রপতি এবং পার্লামেন্টের ক্ষমতার মধ্যে একটা চেকস অ্যান্ড ব্যালেন্স তৈরি করা আছে এই সিনেটের মধ্য দিয়ে। চেকস অ্যান্ড ব্যালেন্সটা কেমন? যেমন রাষ্ট্রপতি তার কিছু কাজের জন্য, রাষ্ট্রপতি কিন্তু সেখানে আলাদা নির্বাচিত হয় এবং পার্লামেন্ট আলাদা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়। পার্লামেন্ট নির্বাচনের সাথে রাষ্ট্রপতি কে হলো তার কোনো সম্পর্ক নাই। তাহলে চেকস অ্যান্ড ব্যালেন্সটা কীভাবে তৈরি করা হয়েছে, যে রাষ্ট্রপতি যেমন তার কিছু কিছু কাজের জন্য পার্লামেন্টের কাছে দায়ী, আবার পার্লামেন্ট তার কিছু কিছু কাজের জন্য রাষ্ট্রপতির কাছে দায়ী। কীরকম? যেমন রাষ্ট্রপতি যেমন নির্বাচিত হবেন, রাষ্ট্রপতি যখন কোনো বিল পাস হয়, সেই বিলটা পার্লামেন্টে পাস হওয়ার পর রাষ্ট্রপতির অনুমোদনের জন্য সেই বিলটা পাঠানো হয়। তো রাষ্ট্রপতির একটা সিস্টেম আছে, রাষ্ট্রপতি যদি নির্ধারিত সময়ে বিলটাতে সম্মতি তিনি না দেন, তারপরে পার্লামেন্ট ধরে নেবে যে রাষ্ট্রপতি বিলটাতে সম্মতি দিয়ে দিয়েছেন। কিন্তু এখানে একটা ফাঁকি ব্যাপার আছে, এটাকে আমরা পকেট ভেটো বলি। পকেট ভেটোটা হচ্ছে এই যে রাষ্ট্রপতিকে যে সময়ে বিলটা পাঠানো হলো, রাষ্ট্রপতিকে সময় দেয়া হয় যে কয়েকদিন, সম্ভবত 10 দিন বা 15 দিন, যে সময়টা দেয়া হয়, এই সময়টা শেষ হওয়ার আগেই যদি পার্লামেন্ট অধিবেশন সমাপ্ত হয়ে যায়, তাহলে ওই বিলটা কিন্তু আর আইনে পরিণত হবে না। তো রাষ্ট্রপতি কিন্তু বিভিন্ন সময় এই পকেট ভেটোটা প্রয়োগ করতে পারেন। ধরেন পার্লামেন্ট অধিবেশন চলবে আর মাত্র 5 দিন, এই 5 দিনের মাথায় পার্লামেন্ট থেকে রাষ্ট্রপতিকে বিলটা পাঠানো হলো। তো রাষ্ট্রপতি যখন দেখলো কোনো কারণে, দলীয় ব্যবস্থার কারণে, ধরেন যে পার্লামেন্টে তার দলের সংখ্যাগরিষ্ঠতা নাই কিন্তু তিনি রাষ্ট্রপতি আছেন, তখন তিনি এই পকেট ভেটোটা প্রয়োগ করতে পারেন। তিনি তখন মনে করতে পারেন যে এটা তো 5 দিন সময় আছে, এটা আমাদের দলের বা আমার নীতির পরিপন্থী একটা বিল, তাহলে এটাকে আমি আর, মানে আপনি ওই সিনেটের মতন করে আমাদের দেশে উচ্চকক্ষের জন্য এক ধরনের ক্ষমতা থাকা উচিত। সেক্ষেত্রে কি ক্ষমতা থাকা উচিত সেটা একটু বলবো। আচ্ছা, আমরা এই বিষয়ে আমরা আসবো আবার আপনার কাছে। যাচ্ছি আমাদের আরেকজন অতিথি এবিএম মোশাররফ হোসেন, আপনার কাছে। আপনারা তো 31 দফা নিয়ে লম্বা সময় ধরে কথা বলছেন, মাঠ থেকে শুরু করে সব জায়গাতেই। তো সংবিধান সংস্কারের প্রশ্নে যে 62টি জায়গা আপনারা চিহ্নিত করেছেন, নিশ্চয়ই সেটি 31 দফার আলোকেই সেগুলো করা হয়েছে। তো এখানে আপনাদের বিশেষ কোনো চিন্তা আছে কিনা একটু শুনবো। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার অধ্যাপক মেজবাউল হক আজম সওদাগর এবং আপনার বৈশাখী টিভি দর্শক শ্রোতা। আপনি লক্ষ্য করেন বিএনপির পক্ষ থেকে সুনির্দিষ্ট প্রস্তাবনা কিন্তু আমরা দিয়েছি, কারণ আমরা মনে করি এই সংবিধানের নানা সংকট আছে, নানা জটিলতা আছে, সেগুলিকে অপসারণ করা দরকার। আর সেটা একমাত্র সংস্কার ছাড়া কোনোভাবে, সংসদ ছাড়া কোনোভাবেই সম্ভব না। যার জন্য আমরা সুনির্দিষ্টভাবে প্রস্তাবগুলো দিয়েছি। বিশেষ করে আমাদের কনস্টিটিউশনে আর্টিকেল 7, যেটাতে আগে ছিল আপনার জনগণই সকল ক্ষমতার মালিক, সেই আর্টিকেল 7-এ যদি যান, আওয়ামী লীগ, বিগত যেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার, তারা সাতের পর সাতের ক, খ, গ এরকম বেশ কিছু সংযোজন করেছে, অনুচ্ছেদ। কিন্তু সেখানে আবার একটা কথা বলে, আপনি জানেন যে কোনো সংবিধান কিন্তু পরিবর্তনশীল, এটা সংস্কার করা যায়, কিন্তু তারা বলেছে কয়েকটি ধারা, তারা বলেছে এগুলো কখনো সংশোধন করা যাবে না। তাহলে আপনি একদিকে দাবি করবেন আপনি এটা গণতান্ত্রিক সংবিধান, কনস্টিটিউশন, অন্যদিকে তার ধারা সংশোধন করা যাবে না, তাহলে নিশ্চয়ই এটা স্বৈরাচারী ফ্যাসিস্ট মনোভাব। যার জন্য বিশ্বের ইতিহাসে এমন কোনো সংবিধান আপনি পাবেন না যেখানে বলা আছে আপনি এইটাকে চেঞ্জ করতে পারবেন।
সেই কাজটা কিন্তু শেখ হাসিনা অত্যন্ত পরিকল্পিত করেছে। এবং এটা যতটা না দেশের জন্য এই সংবিধানের ওই ধারাটা সংযোজন করেছে, তার চেয়ে বেশি করেছে তার পরিবারকে সুরক্ষা দেওয়ার জন্য। তো একটা পরিবারকে কেন্দ্র করে তো একটা দেশের সংবিধান রচিত হতে পারে না। সংবিধান হলো জনগণের জন্য, জনগণের ওয়েলফেয়ারের জন্য, কল্যাণের জন্য। অথচ আমরা দেখেছি একটা দলীয় মনোবৃত্তি নিয়ে সংবিধানে ওই ধারাগুলো সংযোজন করেছি। এক পাশাপাশি অনেকগুলি, যেমন আমরাও কিন্তু 3 বার ক্ষমতায় ছিলাম বিএনপি। এখন আপনারা হয়তো বলতে পারেন যে তখন কি আপনারা সমস্যার কথা চিন্তা করেন নাই? মানুষ কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে শেখে। যখন মানুষ কাজ করে কোথায় তার সমস্যা হচ্ছে, কোথায় সংযোজন দরকার, বিয়োজন দরকার, সে হবে। আমরা এই রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে এবং বিশেষ করে শেখ হাসিনার এই 15.5 বছর দেশটাকে যেভাবে এক না একতন্ত্রের দিকে নিয়ে গেছে, আমরা মনে করি একটা গণতান্ত্রিক চরিত্র যদি দেশে ফিরিয়ে আনতে তাহলে এই ধারা সংশোধন করতে হয়। সেখানে কি কি আজকে আপনি নিজে আপনার ধারায় কিছুটা বলেছেন। আজকে দেখেন যে আমাদের সংবিধান আমরা নিজের মতো, যে দল ক্ষমতায় যায় তার নিজের মতো সংবিধান পরিবর্তন করে ফেলে। যার জন্য আমরা কি বলেছি যে একটা সংবিধান সংস্কার কমিশন গঠন করতে হবে পার্মানেন্ট। এরা যদি সংবিধানের কোনো সংস্কার দরকার, কোনো পরিবর্তন দরকার, ওই কমিশনের মাধ্যমে হতে হবে। এক, শুধু ওইগুলো কমিশনের মাধ্যমে হলেই হবে না, এটা যাতে জনগণের সমর্থনটা আসে, যার জন্য রেফারেন্ডাম, গণভোট আমাকে যেটা বলি, এটা একটা সময় কিন্তু আমাদের কনস্টিটিউশন ছিল, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এটা পরিবর্তন করেছিলেন। কিন্তু আপনারা দেখেন যে পঞ্চদশ সংশোধনীর, যেই সংশোধনীর মাধ্যমে শেখ হাসিনা একটা ফেসিস্ট অবস্থায় দেশটাকে নিয়ে গেছে, সেখানে কিন্তু এই গণভোটটা বাতিল করে দেওয়া হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার যেটা বাতিল করেছিল। তো আমরা বলেছি সেই রেফারেন্ডামটা আমাদের ফিরিয়ে আনতে হবে, যাতে জনগণ মনে করে যে আমি রাষ্ট্রের মালিক, আমার একটা ক্ষমতা আছে। তা আপনি যদি জনগণকে ক্ষমতায় না করেন তাহলে রাষ্ট্র, দেশ, সমাজ এটা দিয়ে কী হবে? তারপর আপনি দেখেন আমরা বলেছি যে আমাদের অভিজ্ঞতায় আমরা দেখেছি যে রাজনীতির মধ্যে হানাহানি, বিদ্বেষ, এক গ্রুপ আরেক গ্রুপকে নিচ্ছিন্ন করে দেওয়া, এই জায়গাতে উত্তরণের জন্য আমরা বলেছি আমরা যেটার নাম দিয়েছি রেইনবো নেশন, যেটা বাংলা যদি করেন আপনারা, এটার সম্প্রীতির বাংলাদেশ। অর্থাৎ সকলকে নিয়ে আমরা বাংলাদেশটা গড়ে তুলতে চাই। এবং এর জন্য আমরা জোর দিয়েছি যে আমরা একটা সোশ্যাল কন্ট্রাক্ট, সামাজিক চুক্তির মধ্যে আমরা আসতে চাই। তো এটা একটা নতুন কনসেপ্ট কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে। হ্যাঁ, একসময় আপনি হয়তো বলতে পারেন সাউথ আফ্রিকায় এটা কিন্তু ছিল, এই যে রেইনবো নেশনের, যারা তাদেরকে অত্যাচার করছে, ওই ক্লার্কের কথা আমরা নিচে মনে আছে, আর নেলসন ম্যান্ডেলা, তারা কিন্তু একটা রেইনবো নেশন তৈরি করে দক্ষিণ আফ্রিকা একটা স্থিতিশীলতা এনেছিল। তো তারই আদলে আমরা বাংলাদেশে এমনি একটা রাষ্ট্র ব্যবস্থা আমরা কায়েম করতে চাই। তারপরে দেখবেন আপনার আজকে এই যে একটা সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে, মূল সংকট হলো ভোট। কারণ আপনি মানুষের ভোট দেওয়ার মতো সে পরিবেশটা আপনাকে তৈরি করতে হবে। আর তৈরি করে আমরা দেখেছি দলীয় সরকারের অধীনে যখনই কোনো নির্বাচন হয়, সেই নির্বাচনটা অবাধ, সুস্থ, নিরপেক্ষ হয় না। এটা আমাদের অভিজ্ঞতার আলোকে বোঝায়। আমরাও তো ক্ষমতা ছিলাম। তা আমরা যার জন্য বলেছি যে একটা নির্বাচনের জন্য পার্মানেন্টলি কেয়ারটেকার গভর্নমেন্ট দিতে হবে। এবং এটা সবচেয়ে আশার খবর, আপনি দেখবেন এই সংবিধান সংস্কার নিয়ে যে আলোচনাগুলো হচ্ছে, সকল স্টেক হোল্ডাররা বলছে কেয়ারটেকার চাই, এটা নিয়ে কিন্তু কোনো দ্বিমত নাই। তারপর আমরা কি বলেছি, রাষ্ট্রে যে কথাটি বলা হচ্ছে, এখানে প্রফেসর সাহেব বলেছেন, সওদাগর সাহেব, যে রাষ্ট্রের মধ্যে একটা চেক আপ ব্যালেন্স থাকা উচিত। যেমন প্রধানমন্ত্রী, আমরা জানি যে প্রধানমন্ত্রীর অফুরন্ত ক্ষমতা, আমাদের রাষ্ট্রপতি নাই। যেমন বিচারপতি শাহাবুদ্দিনের ভাষায় বলতে গেলে যে কবর জিয়ারত করা আর সারা কোনো কাম নাই তার। তা আমরা চাই এই ক্ষেত্রে একটু ব্যালেন্স করতে পাওয়ার। হ্যাঁ, আপনি হয়তো বলতে পারেন যে এটা কী স্বরূপ, কী হবে, এটার টার্মস অ্যান্ড কন্ডিশন, এইটা আমরা বলেছি এটা ঠিক করবে পার্লামেন্ট, যে পার্লামেন্ট পরবর্তী, কারণ এই সংস্কার করতে তো আপনার পার্লামেন্ট লাগবে, তারা ঠিক করবে এরা টার্মস অ্যান্ড কমিশন কী হবে, কীভাবে প্রধানমন্ত্রীর ক্ষমতা থাকবে, কীভাবে রাষ্ট্রপতির ক্ষমতা থাকবে। তারপর আপনি দেখবেন আমরা আরেকটি যুগান্তকারী আমরা একটা প্রস্তাব দিয়েছি, যে কারণ মানুষ কেউ ক্ষমতা থাকতে চায় না, এবং দীর্ঘদিন ক্ষমতা থাকলে মানুষের মধ্যে একটা ফেসিস্ট মনোভাব জন্মায়, একটা স্বৈরাচারী একটা কর্তৃত্ববাদী মনোভাব জন্মায়, যার জন্য আমরা বলেছি 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। এটা তো বিরাট একটা সংস্কার, এটা বিরাট বড় মনের পরিচয়। একটা দল ক্ষমতায় গিয়ে তার নেতাকে সে নিজে বিসর্জন দিল যে না, সে 2 বারের বেশি হতে পারবে না। তারপর আপনি দেখবেন আমরা ওই যে কথাটি আলোচনা হয়েছে, আপনি করেছেন, যে আমরা একটা আপার হাউস করতে চাই সংসদে। কারণ আমরা দেখেছি যে বাংলাদেশের যে সিস্টেম আপনার ইলেকশনের, এখানে রাজনৈতিক দলগুলি ছাড়া কিন্তু সাধারণত নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ নেই। হয়তো আপনি বলবেন স্বতন্ত্র, কিন্তু এদের অস্তিত্ব খুঁজে পাওয়া খুব কঠিন।
কারণ রাজনৈতিক দলগুলি বিশেষ করে মার্কার প্রভাবে এরা কিন্তু টিকতে পারে না। যার জন্য আমরা বলেছি যে যদি সমাজে যারা বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখে তাদেরকে যদি পার্লামেন্টে নিয়ে আসা যায় তাহলে এটা অনেকটা একটা রিচ পার্লামেন্ট হবে এবং তাদের অভিজ্ঞতা, তাদের জ্ঞান। সেটাকে দলীয় প্রভাব মুক্ত রাখা যাবে কি? আসলে দল তো তার একটা তো নিজস্ব প্রভাব অবশ্যই থাকবে, কিন্তু আপনি দেখবেন যখন একটা লোক বিদগ্ধ হয়, শিক্ষিত হয়, মার্জিত হয়, তার মধ্যে কিছুটা হলেও কিন্তু একটা নিরপেক্ষতার একটা ছাপ কিন্তু থাকে। কারণ তার অবস্থান, তার স্ট্যাটাস, তার দায়িত্ব পালনের ক্ষেত্রেই কিন্তু তাকে নিজেকেই সে একটা স্বতন্ত্র অবস্থান বজায় রাখতে সক্ষম হয়। এটা কিন্তু আমাদের সমাজে অনেক লোক আছেন, আপনি দেখবেন যে হয়তো একটা লোককে সমর্থন করে, কিন্তু দেখবেন যে দল কানা লোক না সে। তাই নিশ্চয়ই যারা আমাদের এসব বুদ্ধিজীবী তাদের মধ্যে সেই মনোভাবটা নিশ্চয়ই থাকবে। তারপর আমরা বলছি সবচেয়ে বড় সংকট বাংলাদেশে এই গণতন্ত্র যে আপনার ফাংশন করছে না, এইটার কারণ আমরা চিহ্ন করেছি যে পার্লামেন্টে আর্টিকেল 70 70 অনুচ্ছেদকে যেটা বলে, অর্থাৎ 70 অনুচ্ছেদে কোনো এমপি নির্বাচিত হয়ে গেলে দলের বিরুদ্ধে উনি যায় না। কারণ মনে করে যে আমি যদি দলের বিরুদ্ধে যাই আমি নেতা থাকতে পারবো না, আমাকে পরবর্তী সংসদে নমিনেশন দেওয়া হবে না, অথবা দলের মধ্যে সবাই যারা এমপি হয় তারা প্রত্যাশা থাকে হয়তো মন্ত্রী হতে যায়, যে মনে করে আমি যদি আর্টিকেল 70 আমি ভায়োলেশন করি তাহলে আমি যার জন্য কেউ এই সম্বন্ধে কোনো কথা বলে না। কিন্তু আমরা সুনির্দিষ্টভাবে 4টি কথা বলেছি যে 4টি বিষয়ের পর এটার আর কোনো কার্যকারিতা থাকে, মানে যে ওপেন টু অল সবার জন্য। সেটা কি কি আপনি একটু যদি দেখেন, সেটা আমরা বলেছি আস্থা ভোট, মানে অত সংসদে যে দলটা সংখ্যাগরিষ্ঠ থাকে, মানে যদি তার দলের সদস্য তার বিরুদ্ধে ভোট দিলে যদি সে পার্লামেন্টে তার আস্থা নষ্ট হয়ে যায়, এই ক্ষেত্রে তাকে 70 অনেক ক্ষেত্রে একটা সরকার পতনের আশঙ্কা তৈরি হয়। হ্যাঁ, এখানে হবে না। তারপরে আমাদের অর্থ বিল, কারণ একটা গভর্নমেন্টের যদি বাজেট না পাস করতে পারে সে কীভাবে রাষ্ট্র পরিচালনা করবে, এই ক্ষেত্রে আর্টিকেল 70 কার্যকরী হবে না। সংবিধান সংশোধনী বিল, এটা যদিও এটা মেজরিটি লাগবে, আমরা আমাদের মতো দেশে 300 আসনে 208টা এমপি বা 10টা এমপি লাগে, তো এখানে। আর আরেকটা হলো জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব, আমার সিকিউরিটি যদি বিঘ্নিত, এই 4টা ছাড়া যে কোনো এমপি ওপেন তার দলের বিরুদ্ধে, তার দলের সিদ্ধান্তের বিরুদ্ধে সে সমালোচনা করতে পারে। কিন্তু এখন যে এই পদ্ধতি বহাল আছে এখানে কিন্তু সমালোচনা করার সুযোগ নেই। তারপরে আমরা আরেকটা বলেছি যে নির্বাচন, আপনি দেখেন যে সরকার নির্বাচন কমিশন নিজের মতো করে তৈরি করে, যে সরকারি ক্ষমতায়, যার জন্য আমরা বলছি একটা পার্মানেন্ট আইন করতে হবে, যে পার্মানেন্ট এই সার্চ কমিটি ইজ অন কাইন্ড অফ এটা দান্দাবাজ একটা কমিটি। এইটা দিয়ে আপনি বোঝা যাবে না যে আসলে প্রকৃত জনগণের একটা স্বার্থের প্রতিফলন হয়। যার জন্য আমরা বলি, যেমন আপনি যদি আমাদের পাশে ভারতের দিকেও তাকান, ভারতে এই যে নির্বাচন কমিশন নিয়োগের কিন্তু সুনির্দিষ্ট একটা তাদের নীতিমালা আছে, আইন আছে। সেখানে প্রধানমন্ত্রী, পার্লামেন্টের বিরোধী দলের নেতা এবং চিফ জাস্টিস, এই 3 জনে মিলে নাম দেবে কে নির্বাচন কমিশন হবে। এটা আমি ওইটাকে রাখতে হবে তাই না, আমি বলছি ইট ইজ অন কাইন্ড অফ এক্সাম্পল, যে এরকম একটা ধারা তারা পরিবর্তন করেছে। তারপর আপনি দেখবেন যে আমরা আরো এইভাবে আমি একেবারে আমাদের যে কথা শেষ হলে আমরা একটু বিরতিতে যাব। তারপর আপনি দেখবেন আমাদের সাংবিধানিক কিছু প্রতিষ্ঠান আছে, সেইগুলো কিন্তু ফাংশন করে না, সেইগুলিকেও যাতে একটা আইনের মাধ্যমে নিয়োগ দেওয়া যায় এবং এগুলো পুনর্গঠনের মধ্যে নীতি নির্ধারণের ক্ষেত্রে তারা যেন ভূমিকা রাখতে পারে, এই কারণে একটা স্বচ্ছতার ভিত্তিতে এদেরকে নিয়োগ দেওয়া। এমনি তারপর আরেকটি বড় ব্যাপার ছিল যে বিচারপতি নিয়োগ। আপনি দেখেন স্বাধীনতার 53 বছর এখনো বাংলাদেশে বিচারপতি নিয়োগের জন্য কোনো আইন নেই। বলা হচ্ছে যে মহামান্য রাষ্ট্রপতি নিয়োগ দেয়, তারা কোন ক্রাইটেরিয়া সে নিয়োগ দেয়? এখানে আমরা বলছি সুনির্দিষ্ট ক্রাইটেরিয়া থাকতে হবে, তার কি অভিজ্ঞতা থাকতে হবে, আইন ক্ষেত্রে তার মানে ভূমিকাটা কি, জনগণের মধ্যে তার পারসেপশনটা কি, এইরকম মিলিয়ে একটা আইন করে বিচারপতি নিয়োগ দিতে হবে। মোশাররফ হোসেন, আসবো আবার আপনাদের কাছে, একটা বিরতির সময় হয়ে গেছে, যাচ্ছি একটা বিরতিতে, ফিরবো অল্প সময়ের ভেতর, আশা করি সঙ্গেই থাকছেন। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। ফিরছি আলোচনায়। মেজবাউল আজম সওদাগর, এবার আসছি আপনার কাছে। সংবিধান সংশোধনের প্রস্তাবনাগুলো দেওয়ার পর বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে তারা চেষ্টা করেছেন, এই যে প্রস্তাবনা তারা দিয়েছেন ৬২টি, এর মধ্য দিয়ে তারা ক্ষমতায় একটা ভারসাম্য আনার একটা প্রক্রিয়ার ভেতরে যেতে চাইছেন। আপনিও কি এরকমটি মনে করেন কিনা? জি,
বাংলাদেশে যে যে সিস্টেমটি এখন চালু আছে, এটা আমরা যেটা একটু আগে ভাই বললেন যে প্রধানমন্ত্রীর অনেক ক্ষমতা, এটা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় আমরা বলি যে এক ধরনের প্রাইম মিনিস্ট্রিয়াল ডিক্টেটরশিপ। মানে আমরা তো এটা পার্লামেন্টারি ফর্মস অফ গভর্নমেন্টে এটাকে বলে ক্যাবিনেট ডিক্টেটরশিপ। এইটার আরেকটা উন্নত ভার্সন হচ্ছে যে প্রাইম মিনিস্ট্রিয়াল ডিক্টেটরশিপ। প্রাইম মিনিস্টার যা বলবে তাই সম্ভব, কোনো মন্ত্রী তার বিরুদ্ধে কোনো কথা বলার কোনো সুযোগ পান না, ইভেন ক্যাবিনেটের মিটিংয়েও কথা বলার কোনো সাহস নেই। এরকম একটা পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে। এই জায়গা থেকেই কিন্তু আপনি বলবেন যে বাংলাদেশের যে ফ্যাসিজম কায়েম হয়েছে, এটাকে আমরা কনস্টিটিউশনাল ফ্যাসিজম বলবো। মানে এই অবস্থায় নিয়ে আসার জন্য এই কনস্টিটিউশনও কিন্তু দায়ী। কনস্টিটিউশনে আপনি দেখেন এই যে গণভোটের যে বিধান, তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান, তত্ত্বাবধায়ক সরকার কিন্তু বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে, অর্থাৎ প্রত্যেকটা দল এই তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে ছিল। কিন্তু যখন এটাকে বাতিল করা হলো, তখন কিন্তু জাতীয় ঐক্যমতের ভিত্তিতে বাতিল করা হয়নি, একটা দলের চাওয়ার ভিত্তিতে, প্রধান রাজনৈতিক দলের চাওয়ার ভিত্তিতে এটাকে বাতিল করা হয়েছে। এর পাশাপাশি সবচেয়ে বড় যে অন্যায়টা করেছে, কনস্টিটিউশনের জাতীয় ঐক্যমতের ভিত্তিতে প্রতিষ্ঠিত হওয়া একটা বিধানকে বাতিল করতে হলে আপনাকে অবশ্যই গণভোটে যেতে হবে। আপনি গণভোটে না গিয়ে গণভোটের বিধানটা বাতিল করা হয়েছে সংবিধান থেকে। এইভাবে বাংলাদেশের কনস্টিটিউশনাল ফ্যাসিজম তৈরি করা হয়েছে। এখন চেকস অ্যান্ড ব্যালেন্সের যে কথাটা বললেন, চেকস অ্যান্ড ব্যালেন্সের কথাটা একটা রাজনৈতিক দলের মুখ থেকে আসা, একটা রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দের মধ্য থেকে লিখিতভাবে এই প্রস্তাবটা আসা, এটি বাংলাদেশের জন্য খুবই, এই পরিস্থিতিতে খুবই আশাব্যঞ্জক একটা বিষয় হিসেবে আমি দেখি। বাংলাদেশের এই সংকটময় মুহূর্তে এটি ভবিষ্যতের জন্য, গণতন্ত্রের জন্য অত্যন্ত ইতিবাচক একটা বিষয়, যেটা আমরা মানে সুশীল সমাজের পক্ষ থেকে বা সাধারণ মানুষের পক্ষ থেকে দীর্ঘদিন থেকে চাওয়া হয় যে এত ক্ষমতা কেন থাকবে প্রধানমন্ত্রী, এখানে ব্যালেন্স আনতে হবে। তো আমি আমার আগের কথাটা ফিরে আসি যে সিনেটে যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের 3টা বিভাগের মধ্যে যেভাবে চেকস অ্যান্ড ব্যালেন্স তৈরি করা আছে, অর্থাৎ নির্বাহী বিভাগকে বিভিন্ন বিষয়ের জন্য পার্লামেন্টের উপর নির্ভর করতে হয়, পার্লামেন্টকে নির্বাহী বিভাগের উপর নির্ভর করতে হয়, নির্বাহী বিভাগকে বিচার বিভাগের উপর নির্ভর করতে হয়, বিচার বিভাগকে আবার পার্লামেন্টের উপর নির্ভর করতে হয়। এইভাবে একে অপরের উপর নির্ভরশীল করে তোলা হয়েছে 3টা বিভাগকে, যাতে কোনো বিভাগ এককভাবে ক্ষমতাশালী হতে না পারে। এই অবস্থাটা তৈরি করার নামই হচ্ছে চেকস অ্যান্ড ব্যালেন্স। তো এখন বাংলাদেশের চেকস অ্যান্ড ব্যালেন্স আনতে হলে যে শুধুমাত্র আপনার বাইক্যামেরাল লেজিসলেচার তৈরি করলেই যে চেকস অ্যান্ড ব্যালেন্স হবে এমন না, 3টা বিভাগকে এবং আন্তঃনির্ভরশীল করতে হবে। একজন আরেকজনের উপর এমনভাবে নির্ভরশীল থাকবে যে কোনো একটা বিভাগ একক ক্ষমতার অধিকারী যেন হতে না পারে। এর জন্য যে বিষয়টা করা দরকার সেটা হচ্ছে, যেমন আমার একটা প্রস্তাবনা আছে, আমি এখানে বলতে চাই জাতির উদ্দেশ্যে বা দর্শকদের উদ্দেশ্যে। সেটা হচ্ছে, প্রস্তাবনাটা হচ্ছে রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর মধ্যে যদি চেকস অ্যান্ড ব্যালেন্স আনতে হয়, ভারসাম্য আনতে হয়, তাহলে রাষ্ট্রপতিকে বর্তমান যে পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচিত হয় এই পদ্ধতি রাখা যাবে না। আমার প্রস্তাব হচ্ছে রাষ্ট্রপতিকে আলাদা ভোটে নির্বাচিত হয়ে আসতে হবে, তাহলেই হচ্ছে এটা এফেক্টিভ হবে। আচ্ছা, এখন আলাদা ভোটে নির্বাচিত হয়ে আসলে কতগুলো প্রশ্ন আসবে যে রাষ্ট্রপতি যদি আরেকটা দল থেকে আসে তাহলে কি হবে? তাহলে তো এই দল যদি পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ হয়, রাষ্ট্রপতি যদি আরেকটা দল থেকে হয়, সেটা অনেকটা প্রেসিডেন্সিয়াল ফর্মস অফ গভর্নমেন্টের মতো। ওইদিকে যদি আমরা নাও যাই তাহলে এখানে ব্যালেন্স আনা সম্ভব। সেটা হচ্ছে যে কয়েকটা ক্ষমতা রাষ্ট্রপতিকে দেয়া হবে, শুধুমাত্র পার্লামেন্ট ভাঙ্গার ক্ষমতা রাষ্ট্রপতিকে দেয়া যাবে না। পার্লামেন্ট ভাঙ্গার ক্ষমতাটা রাষ্ট্রপতির হাতে আগের মতোই থাকবে, এবং রাষ্ট্রপতি যে ক্ষমতাটা দেওয়া যাবে বলে আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে, একটা হচ্ছে যে রাষ্ট্রপতি কনস্টিটিউশনাল বডিতে যে নিয়োগগুলো হবে, যেমন পাবলিক সার্ভিস কমিশন, নির্বাচন কমিশন সহ আরও অন্যান্য কনস্টিটিউশনাল যে বডিগুলো আছে, এই বডিগুলোকে রাষ্ট্রপতি উইদাউট কনসালটেশন অফ দ্য প্রাইম মিনিস্টার রাষ্ট্রপতি ক্যান অ্যাপয়েন্ট দেম। এবং এটার জন্য যে উচ্চ কক্ষটার কথা বলা হচ্ছে যে পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট হতে হবে, এই উচ্চ কক্ষে এই নিয়োগগুলো নিয়ে একটা শুনানি অনুষ্ঠিত হবে, যেহেতু সেখানে জ্ঞানী গুণী ভালো ভালো শিক্ষিত মানুষ যারা রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত না, তারা যেহেতু ওখানে থাকবে, সুতরাং এটা তাদের শুনানির উপর ছেড়ে দিতে হবে। তারা ওখানে প্রস্তাব করবে, রাজনৈতিক দলগুলো তারা ওখানে শুনানি করবে, শুনানি করে কার কার নাম প্রস্তাব করা যায় সেই বিষয়টা রাষ্ট্রপতির কাছে পাঠাবে। রাষ্ট্রপতি এই ক্ষেত্রে তাদেরকে কিন্তু নিয়োগ দিতে পারেন, এটা একটা পদ্ধতি হতে পারে। আচ্ছা, ধন্যবাদ। আবারও আসবো আপনার কাছে। এবিএম মোশাররফ হোসেন, ফিরছি আপনার কাছে। সংশোধনের প্রস্তাবনাগুলি জমা দিয়ে বিএনপির পক্ষ থেকে এটি আবারও বলা হয়েছে যে পুনর্লিখন নয়, সংশোধনের প্রস্তাব আমরা দিয়েছি এবং আমরা সংশোধনই চাই। তো এই বিষয়ে একটু
না আপনার কাছে আসলে শুনবো। পুনর্লিখন এটা কেন, আমাদের তো একটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এই সরকার দাবিটা আছে। তো আছে। আছে তো সে আপনি কি লিখবেন? আপনি কি স্বাধীনতা যুদ্ধকে অস্বীকার করবেন? আমাদের এই বাংলাদেশ 53 বছর এখানে আসতে তো আমাদের বহু অর্জন আছে, বহু আত্মত্যাগ আছে, সেগুলি কি আপনি অস্বীকার করবেন? হ্যাঁ, সংস্কারটা হলো স্বীকৃত ব্যবস্থা, যে পরিবর্তিত যুগের সাথে তাল মিলিয়ে চলাটাই হলো আপনার মূল গণতান্ত্রিক চেতনাকে ধারণ করা। সুতরাং সেখানে চেঞ্জ হইতেই পারে, পরিবর্তন হতেই পারে, এটা স্বাভাবিক। কারণ আমাদের কনস্টিটিউশন এখন পর্যন্ত তো 16 বার সংশোধন হয়েছে। আপনি আবার এটাকে আরও যুগোপযোগী করার জন্য, আরও কল্যাণমুখী করার জন্য, কারণ আমাদের স্বাধীনতার যদি আপনি সেই 17 এপ্রিল যদি স্বাধীনতার ঘোষণা দেখেন, সেখানে সুনির্দিষ্ট 3টি কথা বলা, বিষয়ের কথা বলা হয়েছে। একটা সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক নির্বাচন। আমরা এই কনসেপ্টে এখনো বিশ্বাস করি। সুতরাং এই যে সাম্যের বাংলাদেশ তৈরি করার জন্য, কল্যাণের বাংলাদেশ তৈরি করার জন্য, মানুষের বাংলাদেশ তৈরি করার জন্য পরিবর্তন তো আসতেই পারে। এই যে আমরা পরিবর্তনের কথাগুলি, যেমন আজকে বিএনপি একটা নিউ কনসেপ্ট আবার দিয়েছে, আপনার মানে লক্ষ্য করেছেন আপনি। কারণ আমরা বলেছি ইট ইজ নট এ বাইবেল আর কোরআন, এটা পরিবর্তন হতে পারে। কিন্তু আমরা 31 দফা দিয়েছি, বলছে এইটাই যে মানতে হবে তা না। আমরা বলছি ওপেন টু অল, আপনাদের যে কোনো গঠনমূলক মতামত, যে কোনো গঠনমূলক প্রস্তাবনা অ্যাকসেপ্ট করা হবে, এবং আমরা সেই তার জন্য আমরা সংগ্রাম করব। যেমন আজকে বিএনপি বলেছে একটা সংকট বাংলাদেশ, যেমন এখন আপনি মামনের রাষ্ট্রপতি নিয়ে একটা সংকট হচ্ছে, কেউ বলছে অপসারণ করতে হবে, কিন্তু বিকল্প কি? বিকল্প তো নাই, কারণ এখানে পার্লামেন্ট নাই। কীভাবে রাষ্ট্রপতি নির্বাচিত হবে? কোনো সুযোগ নেই। তারপর রাষ্ট্রপতি যদি পদত্যাগ করে, কে পাওয়ার নেবে? সেটাও কিন্তু কোনো বিধান নাই। আচ্ছা, স্পিকার তো অলরেডি সে রিজাইন, তাহলে আপনি কী হবে? এর জন্য বিএনপি কিন্তু বলেছে যে একটা ভাইস প্রেসিডেন্ট পদ সৃষ্টি করে রাখা, যাতে যে কোনো সংকটকালীন মুহূর্তে আমরা এটা মোকাবেলা করতে পারি। ঠিক তেমনিভাবে প্রধানমন্ত্রীর কিন্তু বাংলাদেশে এর বিকল্প কেউ নেই। প্রধানমন্ত্রী যখন বাইরে যায়, অসুস্থ থাকে বা অন্য কোনো কাজে করে, তখন কে দায়িত্ব পালন করবে? নির্দিষ্ট নাই, এবং আমরা জানিও না আসলে কে দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী। সেই জায়গা থেকে উপপ্রধানমন্ত্রী, হ্যাঁ, উপপ্রধানমন্ত্রী কিন্তু আজকে বিএনপির পক্ষ থেকে এটা একটা প্রস্তাবনা দিয়েছে। অর্থাৎ মানুষ কিন্তু কাজ করতে গিয়ে শেখে, এবং কাজ করতে গিয়ে তার মধ্যে সেই প্রেরণাটা কিন্তু জাগ্রত হয় যে আমি এরপর হোয়াট ইজ নেক্সট। তো এই ধরনের পরিবর্তন। তারপর আপনি দেখবেন এই যে আজকে আমাদের বাংলাদেশে একটা বিষয় নিয়ে ব্যাপক বিতর্ক হয়, দেখুন মুক্তিযুদ্ধের তালিকা নিয়ে। আপনি দেখবেন যেই সরকার আছে সেই সরকারই কিন্তু মুক্তিযুদ্ধের তালিকা, তা আপনি মুক্তিযোদ্ধার তালিকা করেন, কিন্তু যেই লোকগুলির রক্তের বিনিময়ে আত্মহত্যের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে, সেই শহীদদের তালিকা কি আজ পর্যন্ত আপনি করেছেন? আপনি কি আমরা 30 লক্ষ বলি, তা 30 লক্ষ যদি বলেন, আপনি যারা জীবিত তাদেরকে আপনি ভাতা দিচ্ছেন, অথচ যারা জীবন দিয়ে বাংলাদেশ দিয়ে গেছে তাদের জন্য আপনি কি করবেন? তার জন্য বিএনপি বলেছে সঠিক তথ্য সংগ্রহ করে আমরা এই তালিকা প্রণয়ন করব, এবং শহীদদেরকে আমরা সম্মান দেওয়ার আমরা চেষ্টা করব। এই যে উপলব্ধি, এই যে পরিবর্তন, এইটাতে তো আমি মনে করি একটা সংস্কারের একটা যে চিন্তা, সেইটাকে আরো বেশি ত্বরান্বিত করবে। মোশাররফ হোসেন, আমাদের আলোচনা চলবে, বিরতিতে যাচ্ছি, ফিরবো আবার আপনাদের কাছে। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে সময় হয়েছে আরও একটা বিরতির। ফিরবো অল্প সময়ের ভেতর, আশা করি সঙ্গেই থাকছেন। আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু সঙ্গে থাকার জন্য। ফিরছি আলোচনায়। মেজবাউল আজম সওদাগর, আপনার কাছে আসছি। নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য যে কমিশনটি গঠিত হয়েছে, তারা গেল দিন 51টি সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেছে। শুনেছে যে শিক্ষার্থীরা কি ভাবছে নির্বাচন ব্যবস্থা সংস্কার প্রসঙ্গে, এবং সেখানে আমরা এতক্ষণ যে আলোচনাগুলো করলাম, যে সংবিধান সংস্কারের ক্ষেত্রে যে বিষয়গুলো এসেছে, এরকম অনেকগুলো বিষয় সেখানেও তারা, যেমন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা তারাও বলেছে, সরাসরি রাষ্ট্রপতি নির্বাচনের কথা তারা বলেছে। তবে তাদের একটি মানে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে গণহত্যায় জড়িত দল যাতে ভোটে অংশ নিতে না পারে, নির্বাচন কমিশনের কাছে সেই দাবিটা তারা জানিয়েছে। শুনবো আপনার কাছ থেকে। আচ্ছা, এই কথাটা বলার আগে ওই ভাইয়ের বক্তব্যের সাথে আমি একমত হয়ে শুধু একটু অ্যাড করতে চাই। যে সংবিধান পুনর্লিখন নাকি সংশোধন, এটা একটা ভেগ বিতর্ক আমার কাছে মনে হয়। কারণ এই সংবিধানটাকে যেভাবে কাটাছেঁড়া করা হয়েছে, মানে বিগত ফ্যাসিস্ট সরকার যে পর্যায়ে নিয়ে গেছে, এটা তো আপনি যখন ঠিক করবেন এগুলা, তখন তো সংবিধানের কতগুলো যে কাটা পড়বে। সুতরাং পুনর্লিখন আর সংস্কার, এটার মধ্যে কোনো, এটা ধারাগুলো নাম্বার চেঞ্জ হবে, বিভিন্নভাবে হবে, কিন্তু এর মানে এটা যদি আমরা নতুন করে লিখি,
তার মানে মুক্তিযুদ্ধের ইতিহাস চেঞ্জ হয়ে যাবে, এটা এই কথাটা মানে আমাদের ভাবা উচিত যে এটা কখনোই হবে না। মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে সংবিধান পুনর্লিখনের কোনো সাংঘর্ষিক কোনো বিষয় এখানে নাই, বরং মুক্তিযুদ্ধের যে আমাদের যে মূল চেতনা বরং সেটাই আবার চলে আসবে খুব সুন্দরভাবে। ফ্যাসিস্ট গভর্নমেন্ট যেভাবে এটাকে তৈরি করেছে আমরা আরও চমৎকারভাবে এটাকে নিয়ে আসতে পারবো। সুতরাং এই বিষয়টা কোনো মুখ্য বিষয় না, বহু বিষয় এখানে চলে আসবে যখন রাজনৈতিক দলগুলো যে প্রস্তাবগুলো দিচ্ছে এগুলো যদি অ্যাড করা যায় সংবিধানের বহু জিনিস এখানে কাটা পড়ে যাবে। সুতরাং পুনর্লিখন আর সংস্কার এই বিতর্কটা ওখানে খুব একটা মুখ্য বিষয় নয়। আর আপনি আরেকটা কি বললেন যে শিক্ষার্থীদের সঙ্গে যে মত বিনিময়, হ্যাঁ তারা বলেছেন যে গণহত্যায় জড়িত দল যাতে ভোটে অংশ নিতে না পারে, তারা সেই দাবি যে জানিয়েছে। গণহত্যাটা বাংলাদেশে হয়েছে প্রায় আনঅফিসিয়ালি আমরা 2000 মানুষের কথা জানতে পারছি আর কি, রাজনৈতিক দলের কর্মী সবচেয়ে বেশি। এই গণহত্যার যদি বিচার না হয় তাহলে আপনার ভবিষ্যৎ প্রজন্ম এবং সাধারণ মানুষ তো এটাকে ভালোভাবে অ্যাকসেপ্ট করবেই না, এটাকে বিচার হতে হবে। এবং গণহত্যাটা যে হয়েছে এটা কি কারো ব্যক্তিগত সিদ্ধান্ত হয়েছে? অবশ্যই না। এটা নিয়ে প্রতিনিয়ত গণভবনে মিটিং হতো এবং গণভবনে মিটিংয়ের সময় রাজনৈতিক নেতারা কী কী ধরনের ভাষায় কথা বলতেন, কিভাবে এই আন্দোলনকে দমন করতে হবে। ইভেন 5 আগস্টের দিনেও আমরা দেখেছি যে এমন কথা আমরা পত্রিকা মারফত জেনেছি যে সেনাবাহিনীকে পর্যন্ত বলা হয়েছে যে পুলিশের তো পারফরমেন্স ভালো। পুলিশের পারফরমেন্স ভালো কথার অর্থ কী? মানে পুলিশ তো ভালোভাবে গুলি করে দমাইতে পারছে, সেনাবাহিনী কেন করতেছে না? তার মানে হচ্ছে এটা দলীয় একটা সিদ্ধান্তের ব্যাপার, কোনো ব্যক্তিগত সিদ্ধান্তে এই ঘটনাটা ঘটেনি। এবং একটা রাজনৈতিক দলের মহাসচিব সেক্রেটারি জেনারেল যখন বলে যে আগামীকালকে অমুক নিয়ে নামতে হবে রাস্তায়, অমুক অস্ত্র নিয়ে এইসব নিয়ে দমন করতে হবে, পুলিশের সাথে এক হয়ে তারা একসাথে দমন করেছে, এই আন্দোলনকারীদের উপর গুলি চালিয়েছে, নির্মম হত্যাযজ্ঞটা যে চালিয়েছে এটা চোখের সামনে, এটা আমার কথা না, সবাই আমরা এটা জানি। এই অবস্থাটা যদি আপনার বিচার না হয় এবং দল হিসাবে যদি তার বিচার না হয় তাহলে এটা একটা বড় ধরনের ত্রুটি হবে বলে আমি মনে করি। সো সেই প্রেক্ষাপট থেকে আমি মনে করি তাদের দাবিটা যৌক্তিক। এবার দল হিসেবে বিচার করার পর সেই দলটি নতুন নামে আসবে নাকি ব্যক্তিগত যারা এটার জন্য দায়ী হবে তাদের বিচার করার পর নতুনভাবে, সেটা একটা আলোচনার বিষয় হতে পারে, কিন্তু তাদের বিচার অবশ্যই হতে হবে। ধন্যবাদ আপনাকে। আমাদের সময় অল্প, তাই নতুন করে প্রশ্ন করছি না, আপনার যদি কিছু বলার থেকে। আমি প্রফেসর সাহেবের সাথে একমত যে যারা গণহত্যা করেছে তাদের অবশ্যই বিচার হওয়া উচিত। বিচার কিন্তু আমরা চাই, কারণ হত্যাকাণ্ডের এই হত্যার জন্য কাউকে না কাউকে তো দায় নিতেই হবে। আজকে দেখেন একটা পরিবার শেষ হয়ে গেছে, একটা স্ত্রী তার হাজব্যান্ডকে হারিয়েছে, বাবা তার সন্তান হারিয়েছে, এই যে বেদনা, এটার তো বিচার বাংলাদেশ, যার জন্য আমাদের দলের পক্ষ থেকে এক স্পষ্ট ভাষায় বলা হয়েছে হত্যাকারীদের বিচারের মুখোমুখি করতে হবে। তো সুতরাং সেই বিচারে যদি আপনার কোনো দলের বিরুদ্ধে দল দোষী সাব্যস্ত হয় অবশ্যই সেই দলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে, এ ব্যাপারে তো আমাদের কোনো দ্বিমত নাই। আর আরেকটি যে জিনিসটা আপনি বললেন যে সর্বশেষ যে একটা কথা কিন্তু বিশেষ করে আমাদের দলের পক্ষ থেকে আমরা কিন্তু বারবার নির্বাচন চাই। এটা অনেকে বলছে এত তাড়াহুড়ো কেন? বাংলাদেশটা কিন্তু এই যে ছোট্ট একটি ভূখণ্ডের মধ্যে প্রায় 18 কোটি লোকের বসবাস, এখানে প্রতিনিয়ত কিন্তু মানুষের চাহিদা, তার মানে ডিমান্ড বলেন, চাহিদা বলেন, তার প্রত্যাশা বলেন, প্রতিনিয়ত কিন্তু পরিবর্তিত হচ্ছে। আমরা চাই ডক্টর ইউনূসের নেতৃত্বে যে কেয়ারটেকার গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকারটা দেশ পরিচালনা করছে, এদের প্রতি সাধারণ মানুষ বা রাজনৈতিক দলগুলির যেই অক্ষুণ্ণ সমর্থন, এই অব্যাহত থাকা অবস্থায় যেন বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে। আপনি দেখেন যে নানা অংশ কিন্তু এখন নানা ধরনের বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে, এই কখনো ছাত্রদেরকে দিয়ে, কখনো শ্রমিকদেরকে দিয়ে, কখনো আনসারদেরকে দিয়ে, কখনো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নানা সংকট। ডক্টর ইউনূসের কিন্তু ইন্টারন্যাশনাল একটা ভাবমূর্তি আছে যার সাথে বাংলাদেশের নাম জড়িত। এমন কোনো পরিস্থিতি তৈরি না হোক যাতে তার ইন্টারন্যাশনালি তার এই যে ডিগনিটি, তার যে অনার, এইটা প্রশ্নবিদ্ধ হয়। যার কারণে আমাদের বক্তব্য হলো যত দ্রুত একটা গণতান্ত্রিক গভর্নমেন্ট ফিরিয়ে আনা যায় ততই দেশটাকে কিন্তু একটা সমৃদ্ধি বলেন, উন্নয়ন বলেন, এই সংকট সমাধানের পথ আমরা। আর সবচেয়ে বড় কথা, এই যত আপনার সংস্কার বলেন, নূতন সংবিধান পুনর্লিখন অথবা সংস্কার যাই বলেন না কেন, এগুলি করার কিন্তু একমাত্র অধিকার রাখে নির্বাচিত পার্লামেন্ট। সুতরাং ওই পার্লামেন্টের কাছে ফিরে গিয়ে কিন্তু এইসব কাজের বৈধতা নিতে হবে। সুতরাং আমরা বারবার একটা কথা বলি যে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার, সেই সরকার
বেশি বেশি ডায়ালগ করতে হবে রাজনৈতিক দলগুলির সাথে, তাদেরকে আস্থায় রাখতে হবে, কারণ আগামী দিনে তাদের এই সংস্কার প্রস্তাবগুলি আইনে রূপান্তরিত করার জন্য, কনস্টিটিউশনে অন্তর্ভুক্ত করার জন্য রাজনৈতিক দলগুলির সমর্থন কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন। ধন্যবাদ আপনার দুজনকে আজকের আলোচনা অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, ধন্যবাদ আপনাদেরকেও আলোচনায় সঙ্গে থাকার জন্য। কাল আবারও দেখা হবে, কথা হবে অন্য কোনো বিষয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।